প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রেতচক্রের আরো একটা নতুন এপিসোড। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেতচক্রের 114 নম্বর এপিসোডে তোমাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা আছে। ঘটনাটা খুবই ভয়ঙ্কর ও মর্মান্তিক, কিন্তু ঘটনায় যাবার আগে একটা সতর্কীকরণ দিতে চাই। প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। আমাদের কাজ সত্যি ভৌতিক ঘটনাগুলোকে গল্পের আকারে পড়ে শোনানো। আমরা কিন্তু ঘটনার সত্যতা যাচাই করি না, তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাটা শুনবে। আর আজকের ঘটনাটা অনেক বড়, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ধৈর্য সহকারে পুরো ঘটনাটা শুনবে। তাহলে ঘটনাটা তোমাদের আরো ভালো লাগবে ও ভয় লাগবে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন যারা চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো আজ আর কথা বাড়াবো না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। প্রথমেই নমস্কার জানাই প্রেতচক্রের সকল শ্রোতা বন্ধুদের। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের এমন এক ঘটনার কথা বলবো যেটা শুনে হয়তো অনেকেই ভয় পাবে, কারণ এই রকম ঘটনা হয়তো কোনোদিন কোনো চ্যানেলে শোনোনি। শুভ, তোমার কাছে ঘটনাটা পড়ে শোনাবার অনুরোধ রইল। আমি জানি তুমি পড়ে শোনাবে। এবার আসল ঘটনাটা লিখছি। আমার নাম অমিয় দাস। ঠিকানা গোপন রাখছি। এমনকি যিনি এই ঘটনার সাথে জড়িত তার নাম এবং ঠিকানা দুই গোপন করছি। ঘটনাটা লেখার জন্য নকল নাম ব্যবহার করছি। আমাদের পাড়াতে প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যার দিন মা তারার পুজো করা হয়। খুব বড় করে এই পুজোটা করা হয়। আশেপাশের সব পাড়া থেকে লোকজন আসে এই পুজো দেখতে। পুজোর দিনে ভোগ খাওয়ানো হয়। সারা রাত ধরে মা তারার পুজো হয়। আমরা যারা ক্লাবের ছেলেরা আছি সবাই মিলে দায়িত্ব নিয়ে পুজোর ব্যাপারটা দেখাশোনা করি। রাত 1-2 নাগাদ লোকজনের আনাগোনা কমে আসে। তখন আমরা রেস্ট নেওয়ার একটু সময় পাই। এই রকম একদিন পুজোর রাতে সব বন্ধু বান্ধব মিলে পুজোর জায়গায় চেয়ারে বসে নানা রকম গল্প করছি। যেহেতু মা তারার পুজো হচ্ছিল, সেই প্রসঙ্গ থেকে ভূত প্রেত, তন্ত্র সাধনা এইসব টপিকগুলো উঠে আসে আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে আরও একজন লোক ছিল। ওনার নাম শামু কাকা। বয়স 50-এর কাছাকাছি। কথায় কথায় উনি তার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। ওই ঘটনাটাই গল্প আকারে লিখছি। বলে রাখি, শামু কাকাও আমাদের ক্লাবের মেম্বার। উনি কোনো পুজো পার্বণে ক্লাবে না আসলেও মা তারার পুজোতে সারা রাত উনি থাকতেন। তো শামু কাকা বলতে শুরু করলো। আমি তখন একটা জুট মিলে কাজে লেগেছি। বাড়িতে মা, দাদা, বৌদি আর তাদের ছোট 4 বছরের একটা বাচ্চা মেয়ে। আমি বিয়ে করিনি। বাবা কয়েক মাস আগেই মারা গেছেন। মা বেশ কয়েক মাস ধরে অসুস্থ। আগে বেশ ভালোই ছিল। মায়ের বয়স তখন 40 কি 42 বছর হবে। বেশ দৌড়াদৌড়ি করে বাড়ির সব কাজবাজ করত, কিন্তু এখন আর উঠতেই পারে না। হঠাৎই প্রায় শয্যাশায়ী হয়ে গেছে। উঠে বসে অনেক কষ্টে। তো আমি যে জুট মিলে কাজ করতাম ওইখানে এক ব্যক্তির সাথে আমার আলাপ হয়। ওর নাম স্বপন। কয়েকদিনের মধ্যে ওনার সাথে আমার খুব ভাব হয়। মাঝে মাঝে মায়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করতাম স্বপন কাকার সাথে। আস্তে আস্তে আমি জানতে পারি স্বপন কাকা তন্ত্র মন্ত্র, কালো জাদু এইসব চর্চা করেন। একদিন আমি স্বপন কাকাকে বলেই ফেললাম, কাকা তুমি একটু দেখো না আমার মায়ের কি হয়েছে। কাকা বলল, ঠিক আছে দেখব। তো পরের দিন কাকা এসে বলল, তোর মা সুস্থ হবে কি করে? অন্যের উপরে কাটানো কালো জাদু তোর মায়ের উপর এসে পড়েছে। আমি তখন অবাক হয়ে বিষয়টা জানতে চাইলাম। তখন উনি বললেন, তুমি হয়তো দেখে থাকবে যে 3 রাস্তার মোড়ে কোনো অমাবস্যা বা শনি মঙ্গলবারে কিছু ফুল বা কোনো ফুলের মালা বা কোনো পুজোর সামগ্রী পড়ে আছে। ওই সমস্ত জিনিসগুলো হচ্ছে বান বা কালো জাদু কাটানোর উপায়।
এমন কিছু কালো জাদু আছে যেগুলো কাটানো যায় না, কিন্তু অন্যের উপরে চালান করা যায়। ওই ফুল বা সামগ্রীর উপরে যদি কেউ পা রাখে বা ডিঙিয়ে চলে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে ওই কালো জাদু চালান হয়ে যায়। স্বপন কাকার মুখ থেকে শুনে পুরো বিষয়টা বুঝতে পারলাম। স্বপন কাকা নিজেই বলল, তুই চিন্তা করিস না, আমি কালো জাদু কাটিয়ে দেব। তুই শুধু তোর মায়ের শাড়ির একটা টুকরো এনে দিবি। আমি কাকার কথা মতো মায়ের পুরনো একটা শাড়ি ওনাকে এনে দিয়েছিলাম। কয়েকদিন পরে মা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কি ভাবছেন এটা আর কি ঘটনা হলো? আরে এই ঘটনা তো অনেক শুনেছি, আমরাও এমনটা ভেবেছিলাম, কিন্তু এরপরে যা শুনলাম সেটা খুব ভয়ঙ্কর ও মর্মান্তিক। কিন্তু আপনাদের বলি, এখানেই ঘটনাটা শেষ নয়, এখান থেকেই শুরু। আবার ঘটনায় ফিরছি। এই ঘটনার পরে স্বপন কাকার সাথে আমার সম্পর্ক আরো ভালো হয়ে যায় এবং তার কাছ থেকে তন্ত্র সাধনার কথা শুনতে শুনতে আমিও কিছুটা ওই দিকে ঝুঁকে পড়ি। একদিন স্বপন কাকাকে আমার ইচ্ছেটা জানাই, বলি আমিও তন্ত্রমন্ত্র শিখতে চাই। স্বপন কাকা প্রথমে রাজি হয় না, কিন্তু পরে আমি তাকে রাজি করাই। মা স্বপন কাকা সম্পর্কে সবই জানতো, কিন্তু যখন আমি মাকে বলি যে আমিও তন্ত্রমন্ত্র শিখতে চাই, মা রাজি হয় না। তাও আমি শিখতে চাই। গ্রামের ছেলে, সাহস বেশ ভালোই ছিল। এরপর থেকে আমি মাঝে মাঝে কারখানা ছুটির পরে স্বপন কাকার বাড়িতে যেতাম। ওনার বাড়িতে মাত্র দুজন লোক, উনি আর ওনার বউ। স্বপন কাকার সাধনা করবার জন্য একটা আলাদা ঘর ছিল। ওই ঘরে স্বপন কাকা আমাকে নিয়ে যেত, অনেক কিছু শেখাতো, অনেক মন্ত্র, অনেক মুদ্রা। ওইসব প্রসঙ্গে আর গেলাম না। যাই হোক, একদিন কাকা বলল, তুই পাশের শ্মশানে যা। বলে হাতে একটা ছোট হাঁড়ি ধরিয়ে দেয়। বলে, শ্মশানে গিয়ে কোনো চিতার থেকে একটা হাড় আর কিছুটা ছাই এই হাড়ির ভেতরে রেখে লাল কাপড় দিয়ে মুখটা বেঁধে দিবি, নিয়ে বাড়িতে যাবি। তারপরে ওই হাড়িটা তোর ঘরে রেখে দিবি। অবশ্যই এই কাজটা করার সময় একটা বিশেষ মন্ত্র পড়তে হবে, তাহলে ওই হাড়টা যার ছিল ওই আত্মা তোর বসে থাকবে। ওকে দিয়ে তুই অনেক কাজ করাতে পারবি। খালি মনে রাখবি, কাজ করার পরে ওকে ভোগ দিতে হবে। তো স্বপন কাকার কথা মতো একদিন দিনক্ষণ দেখে আমি শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিথ্যা বলবো না, বেশ ভয় ভয় লাগছিল। তাও সব ভয় কাটিয়ে আমি শ্মশানে গিয়ে একটা চিতার থেকে বেশ মোটা হাড় আর কিছুটা ছাই ওই হাড়ির মধ্যে ভরে ফেলি। ভরে লাল কাপড় দিয়ে মুখটা বেঁধে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফেরার সময় পেছনের দিকে তাকানো মানা ছিল, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আবার যেন পেছন থেকে কেউ হেঁটে আসার শব্দ শুনতে পাচ্ছিলাম। ওই দিন রাতে আমি বেশ ভয় পেয়েছিলাম, কিন্তু তাও আমি ঠিকঠাক ভাবে বাড়ি ফিরে এসে নিজের ঘরে ওই মুখ বন্ধ হাঁড়িটা রেখে দিই। এই ঘটনার পর বেশ কিছুদিন হয়ে গেছে, সেই রকম কোনো ভৌতিক ঘটনা বা উপদ্রব কিছুই হয়নি। একদিন কাজ শেষে স্বপন কাকার সাথে ওনার বাড়িতে যাই। যাওয়ার কিছুক্ষণ পর একজন ব্যক্তি স্বপন কাকাকে ডাকতে আসে। আমি আর স্বপন কাকা দুজনেই ঘর থেকে বাইরে আসি। বাইরে এসে কি হয়েছে জানতে চাইলে লোকটা বলল, ওর বউ বিকালে মাঠে ছাগল চড়াতে গিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পর কেমন যেন পাগলের মতন আচরণ করছে, মনে হয় ভূতে ধরেছে। বলে রাখি, স্বপন কাকা ভূত ছাড়ানোর কাজও করত। কিন্তু ওই দিন স্বপন কাকা বলল, আজ তো আমি কাজ করতে পারবো না, আমার বদলে এই ছেলেটা তোমার কাজ করে দেবে। বলে আমাকে দেখিয়ে দেয়। ওই লোকটা আমায় ও স্বপন কাকাকে তার বাড়িতে নিয়ে যায়। যাবার পথে স্বপন কাকা আমায় বলল, আরে চিন্তা করিস না, আমি তো আছি। তুই শ্মশানে যে কাজটা করে আসলি ওটার ক্ষমতা যাচাই করতে হবে না। বলে একটা জপ মন্ত্র আমাকে শেখায়। ওই মন্ত্রটা 51 বার পড়ে যে আত্মাটাকে আমি বশে করেছিলাম ওই আত্মাটা হাজির হয়। তখন ওই আত্মাকে দিয়ে অনেক কাজ করানো যায়। ওই লোকটার বাড়িতে গিয়ে ওর বউকে দেখে বুঝলাম যে ওকে সত্যি ভূতে ধরেছে। আমি প্রথমেই বাড়ির 3 দিক মন্ত্র পড়ে বেঁধে দিলাম।
তারপর ওই বউটাকে যে বা যার আত্মা ভর করেছিল ওই আত্মাকে ওনার উপরে হাজির করলাম। আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, যেই কাজ আমি কোনোদিন করিনি সেই কাজগুলো আমি যেন অনায়াসে করছিলাম। আমি ওই আত্মাকে জিজ্ঞাসা করলাম, তুই একে কষ্ট দিচ্ছিস কেন? তখন ওই আত্মা বলল, আমি মাঠের তাল গাছের নিচে শুয়েছিলাম, এই মহিলা আমার কাছে এসে আমার চুলে পাড়া দিয়েছিল, তাই আমি ওকে কষ্ট দিচ্ছি। এই কথাগুলো শুনে আমি বললাম, হয়তো ও দেখতে পাইনি, তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা। কিন্তু ওই আত্মা বলে সে যেতে চায় না। আমি অনেক রকম প্রক্রিয়া করি, কিন্তু কিছুতেই সে যাবে না। শেষে জল পরিয়ে ওর গায়ে ছিটিয়ে দিই, কিন্তু তাও ও যেতে চায় না। শেষে কিছু বুঝতে না পেরে 51 বার সেই মন্ত্রটা জপ করে আমার বসে থাকা ওই আত্মাকে হাজির করি, ওকে দিয়ে ওই আত্মাকে তাড়াই। তারপরে মহিলাটা সুস্থ হলে তাকে একটা মাদুলি দিয়ে আমরা বাড়ি চলে আসি। তারপরে 1-2 দিন বেশ ভালোই কাটে, কিন্তু কয়েকদিন পর থেকে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যখন তখন আমি একটা কালো ছায়া মূর্তিকে দেখতে পাচ্ছি। ওই মূর্তিটা আমার সামনে আসছে না, খালি দূর থেকে দেখা দিচ্ছে। যাই হোক, ব্যাপারটা অতটা মাথায় নিলাম না। একদিন স্বপন কাকার বাড়ি থেকে বাড়ি ফিরছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 12:30। রাস্তা পুরো শুনশান অন্ধকার, কোনো আলো নেই। একা সাইকেলে করে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে হলে একটা 4 মাথার মোড় পড়ে, ওই 4 মাথার মোড় পার করেই আমায় বাড়ি ফিরতে হবে। আমি যখন ওই জায়গার কাছাকাছি, দূর থেকে দেখছি ওইখানে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম কোনো মানুষ হবে, কিন্তু যত এগাচ্ছি বুঝতে পারলাম ওই মূর্তির চোখগুলো জল জল করছে। মনে মনে ভাবলাম, যা আছে আছে, জোরে সাইকেল চালিয়ে বেরিয়ে যাব। যদি দাঁড়িয়ে পড়ি তাহলেই বিপদ হবে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, যখনই আমি 4 মাথার মোড়ের কাছে আসলাম ওই ছায়া মূর্তিটা গায়েব হয়ে যায়। আমি তখনই বেকুবের মতো ব্রেক চেপে সাইকেলটা দাঁড় করাই। এদিক ওদিক তাকিয়ে যখনই বাড়ির রাস্তা ধরবো, দেখলাম আমার সামনে একটা বেশ বড় আকারের কুকুর দাঁড়িয়ে আছে। আমারই দিকে তাকিয়ে খুব জোরে জোরে ডাকছে। এতক্ষণ আশেপাশে কোনো কুকুর ছিল না, তবে এ আসলো কোথার থেকে? এই ভেবে ডান দিকে মাথাটা ঘুরিয়েছি, দেখি ওই রাস্তাতেও একটা কুকুর দাঁড়িয়ে। এমন ভাবে চারদিক থেকে 4টে কুকুর আমায় ঘিরে ধরেছে। এই দৃশ্য দেখে আমি খুব ভয় পাই। আমি যে কোনো মন্ত্র পড়ব বা আত্মরক্ষার জন্য কিছু করব, ওই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। শুধু কুকুরগুলো আমার দিকে তেড়ে আসছে না, একই জায়গায় দাঁড়িয়ে ডেকে যাচ্ছে। আমিও কোনো উপায় না পেয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকলাম। ভোর 3:30 কি 4টের সময় দুজন লোক যখন হাঁটে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, তখন ওই কুকুরগুলো অদৃশ্য হয়ে যায়। তারপরে আমি বাড়ি আসি। ওই দিন আর কারখানায় কাজে যাই না। বিকালে একেবারে স্বপন কাকার বাড়িতে যাই। গত রাতের ঘটনাটা কাকাকে বলি, আর কদিন ধরে যে একটা ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছি সেটাও বলি। শুনে কাকা বলে, তুই তোর বসে থাকা আত্মাকে দিয়ে কাজ করিয়েছিস, কিন্তু তাকে ভোগ দিতে ভুলে গেছিস, তাই ওই আত্মা তোকে বারবার দেখা দিচ্ছে। আমি বলেছিলাম না যে আত্মাকে দিয়ে কোনো কাজ করালে তাকে ভোগ দিতে হবে? ভোগ দিয়ে দিবি, আর কিছু হবে না। ওই দিন আমি কাকাকে বললাম, ঠিক আছে আমি ভোগ দেব, কিন্তু আগে বলো যে আরো শক্তি বাড়াতে হলে কি করতে হবে। শুনে কাকা বলে, উপায় অনেক আছে, কিন্তু আমি তোকে একটা উপায় বলবো। যদি তুই করতে পারিস আর ওই আত্মাকে বসে আনতে পারিস, তাহলে তুই অনেকটা ক্ষমতা হাতে আনতে পারবি। আমার খুব কৌতূহল হলো। তখন আমি কি উপায় সেটা জিজ্ঞাসা করলাম। কাকা বলল, প্রত্যেক শনি মঙ্গলবার রাতে শ্মশানে যাবি, দেখবি কোন শতবা মহিলার মৃতদেহ এসছে কিনা। যদি আসে তাহলে লুকিয়ে ওই মৃতদেহর হাত থেকে শাখাটা খুলে নিয়ে চলে আসবি। দেখবি ওই মহিলার আত্মা তোর কাছে আসবে, এসে তোর কাছ থেকে ওই শাখাটা চাইবে। তখন তুই ওই শাখার বিনিময়ে তুই যে কোনো কাজ করিয়ে নিতে পারবি। কিন্তু
কিন্তু সাবধান, সব সময় নিজের শরীর বন্ধ করে রাখবি, না হলে ওই আত্মা যে কোনো সময় তোকে প্রাণে মেরে দেবে। ব্যাপারটা আমার ভালো লাগে। তখন আমার মধ্যে ক্ষমতা পাবার একটা লোভ তৈরি হয়েছে। আমি শনি মঙ্গলবার হলেই রাতে শ্মশানে যেতাম। এভাবে কয়েক মাস কেটে যায়, কিন্তু ওই রকম কোনো মৃতদেহ আসে না। আমি তাও হাল ছাড়িনি। যাওয়া আসা করতে করতে একদিন একটা সধবার মৃতদেহ আসে। আমি অনেক কষ্টে সবার অলক্ষ্যে একটা মন্ত্র পড়তে পড়তে মৃতদেহর হাত থেকে একটা শাখা খুলে নিয়ে চলে আসি। এরপর থেকে স্বপন কাকার কথা মতো ওই মহিলার আত্মা রোজ রাতে আমার কাছে এসে আমায় ভয় দেখাতো, আমার থেকে শাঁখাটা চাইতো, কিন্তু আমি তাকে দিতাম না। আমি সব সময় নিজের গা বন্ধ করে রেখে দিতাম। ওই আত্মা আমায় কিছু করতে পারতো না। এইভাবে কয়েকদিন কাটে, কিন্তু একদিন ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা, যার ফলে আমি এসব তন্ত্র মন্ত্র কালো জাদু শেখা সব কিছু ছেড়ে দিই। আমার দাদার একটা মেয়ে ছিল, সেটা আগেই বলেছি, 4 বছর বয়স। আমি ওকে খুব ভালোবাসতাম। হঠাৎ করে একদিন খেলতে খেলতে ও মাথা ঘুরে পড়ে যায়। তারপর থেকে ও আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়ে। এতটাই অসুস্থ হয়ে যায় যে আমরা কিছু বুঝে ওঠার আগেই ও মারা যায়। আমি আমার ভাইজিকে খুব ভালোবাসতাম, তাই আমিও খুব ভেঙে পড়লাম। একদিন রাতে ওই মহিলার আত্মাকে আমি স্বপ্নে দেখলাম ওই আত্মা বলছে, তোর থেকে কতবার আমি ওই শাখাটা চাইলাম, কিন্তু তুই দিলি না, তাই আমি তোর ভাইজিকে মেরে ফেলেছি। স্বপ্নটা দেখে আমি ধরফড়িয়ে উঠে বসলাম। মনটা পুরো ভেঙে গেল যে আমার জন্য আমার ভাইজি মারা গেল। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি সব ছেড়ে দেব। আমি ওই মহিলাটার শাখাটা একদিন রাতে গিয়ে শ্মশানে রেখে আসি। স্বপন কাকার সাথে আমার দেখা হতো, কথাও হতো, কিন্তু এরপর থেকে কোনো তন্ত্রমন্ত্রের বিষয়ে কোনো আলোচনাই করতাম না। ওই দিনের পর থেকে আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। শুভ, উনি যখন ঘটনাটা বলছিল তখন উনি খুব এক্সাইটেড হয়ে পড়েছিল, কিন্তু শেষে ওনার চোখে জলটাও দেখেছিলাম। আশা করব ঘটনাটা তোমার ভালো লাগবে। ঘটনাটা অনেক বড় হয়ে গেল। অনেকেই বড় ঘটনা শুনতে ভালোবাসে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করো। আর প্রেতচক্রের বন্ধুদের বলবো, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 114 নম্বর এপিসোডটা? আজ কিন্তু একটাই ঘটনা ছিল তোমাদের জন্য, বড় ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা ঘটনাটা শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে ঘটনাগুলিকে লিখে মেল করে পাঠিয়ে দাও আমাদের কাছে। কিভাবে পাঠাবে একবার মনে করিয়ে দিই, pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা চাইলেও ভয়েস রেকর্ড করেও ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্র কোনো ঘটনার সত্যতা যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা, তাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার ঠিক বিকাল 6:30টায় নতুন কিছু ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।